ব্রহ্মা আর বৃহস্পতি মিলে স্বর্গে নিষ্কাম যজ্ঞ একটা করেছিল। সেই যজ্ঞে 25 পর্বের একটা বাঁশ জন্ম নিয়েছিল। সেই 25 পর্বের প্রথম 9 পর্ব থেকে তৈরি হয়েছিল ভগবান শ্রীবিষ্ণুর ধনুক, তার নাম হচ্ছে সারং। কি বললাম আমি? সারং। তারপরে 7 পর্ব থেকে তৈরি হলো ভগবান শিবের ধনুক, যার নাম কামুক। 5 পর্ব থেকে তৈরি হলো ভগবান শ্রীরামের ধনুক, যার নাম কোদণ্ড। আর অর্জুনের ধনুক তৈরি হলো 3 পর্ব দিয়ে, যার নাম গান্ডীব। তাহলে 9, 7, 5, 3 যোগ করলে কত হবে? 9, 7, 5, 3 যোগ করলে কত হয়? 24। তাহলে 25 থেকে 24 চলে গেল, বাকি থাকলো কত? 1। ওই অগ্রভাগের যে 1 পর্ব বাকি রইল, ওই বাকি পর্ব দিয়ে গোবিন্দের সেবায় 3টে টুকরো করে গোবিন্দের চরণে 3টি বাঁশি জন্ম হয়ে গেল। তোমরা বলো গোবিন্দের বাঁশি, গোবিন্দের কিন্তু 3খানা বাঁশি, 3টে বাঁশি বাবা। একটা বেনু, একটা বংশী, একটা মুরলী। বেনু কখন বাজে? গোষ্ঠে বাজে, সকালবেলার গোষ্ঠে আর ফেরার গোষ্ঠে। আমি আগামীকাল 4টে থেকে উত্তর গোষ্ঠ গাইব, তখন পদ গাইতে হবে চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু। তাহলে বেনু বাজবে সকাল সন্ধে। আর বংশী বাজবে কখন? সারাক্ষণ প্রেম লীলায় বংশী বাজে। আর মুরলী বাজবে কখন? একমাত্র রাস লীলার মধ্যে মুরলী বাজবে। তাহলে গোবিন্দের 3খানা বাঁশি। মায়েরা খাতাপত্র নিয়ে বসে যাও, তোমাদের মাধ্যমিক পরীক্ষা আমি আজকে নেব, ভালো করে শুনে নাও। গোবিন্দের 3খানা বাঁশি, কি কি নাম বললাম? বেনু, বংশী আর মুরলী। তাহলে বেনু কাকে বলে? যে বাঁশিটা 12 আঙুল লম্বা, 6টি ছিদ্র যুক্ত, তাকে বলে বেনু। যে বাঁশিটা 17 আঙুল লম্বা, 8টি ছিদ্র যুক্ত, তাকে বলে বংশী। যে বাঁশিটা 2 হাত লম্বা, মাত্র 4টি ছিদ্র যুক্ত, তাকে বলা হয় মুরলী। মনে থাকবে? মনে থাকবে কি? থাকবে থাকবে। কারণ মনে থাকবে না, সব এইখান থেকে শুনেছে, ওই প্রান্তে বার করে দিয়েছে। ও মায়েরা বলতে পারবে? ওই বলো দেখি বংশীর কটা ছিদ্র? তাই দেখ চুপ করে বসে আছে, মানে কেউ শোনেনি। কটা ছিদ্র? 8টা। কত আঙুল লম্বা? 17। হ্যাঁ, এই কয়েকটা যেন ঠিক শুনেছে, এদের পরীক্ষাতে অভ্যেস আছে। ও মায়েরা, মুরলী কত হাত লম্বা? 2 হাত। ছিদ্র কটা? 4টে। আর বেনু ছিদ্র কটা? 6টা। আর কত আঙুল লম্বা? 12 আঙুল লম্বা। সব থেকে ছোটটা হচ্ছে 12 আঙুল লম্বা বেনু। এবার রাধারানী বলছে, ওই 3খানা বাঁশি তুমি কোন বাঁশঝাড় থেকে তৈরি করছো তুমি বলো। ওই বাঁশঝাড়ের সন্ধান যদি আমি পাই, একবার ডালমূল শুদ্ধ উপড়ে নিয়ে সাগরের জলে ভাসিয়ে দেবো আমি। বলো, ও গো কোন বাঁশঝাড়ের বাজাও বাঁশি, তাহার যদি পাই। কোন বাজারের বাজাও বাঁশি, তার যদি পাই। তার ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাসাই। ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাসাই। এত সুন্দর গান, এত সুন্দর একটা পদ যিনি লিখেছেন, তিনি কিন্তু একজন মুসলমান। নবদ্বীপে তার বাড়ি। সচিমাকে দিদি দিদি বলতো, তাই সেই সম্পর্কে নিমাই তার ভাগ নেই। কিন্তু কীর্তন বন্ধ করে দেবে বলে খল ভেঙে দিয়েছিল। আর তার বাড়ি ঘেরাও করে মহাপ্রভু কীর্তনের মহিমা বুঝিয়েছিলেন। সমাধি ক্ষেত্রের উপর একটা চাঁপা ফুলের গাছ পুঁতে দিলেন। এখনো পর্যন্ত সেই চাঁপা ফুল একটি করে পড়ে মহাপ্রভুর কৃপারূপে চাঁদ কাজীর সমাধিতে পড়ছে। সেই চাঁদ কাজীর লেখা এত সুন্দর পদ, তাই না? ওগো চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঘুরি। 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 জীবনা জীবনা আমি নাদি ঠিলে হরি। জীবনা জীবনা আমি নাদে চুলে হরি। ও জীবনা
তখন গোবিন্দ বলছে, ঠিক আছে, আমি বাঁশি বাজাতে জানি না। ভালো কথা, আমি এতদিন ধরে বাঁশি বাজাচ্ছি, আজ পর্যন্ত বৃন্দাবনে কেউ বলেনি আমি বাঁশি বাজাতে জানি কি জানি না। তুমি বলছো আমি জানি না, তাহলে আমি যখন জানি না, তাহলে বলো রাধে কি করবো? বাঁশি বাজানো বন্ধ করে দিই। যেই বলেছে বাঁশি বাজানো বন্ধ করে দিই, এবার রাধা রানী এসে গোবিন্দের পায়ে পড়েছে যে বধূ, আর কিছু করো বা করো, বাঁশি বাজানোটা বন্ধ করো না। কেননা যতই আমি শ্বশুর কুলে থাকি না কেন, ওই বাঁশির শব্দ শুনে এই রাধারানী পরাণে বেঁচে থাকে। যদি তুমি একবার বাঁশি বাজানো বন্ধ করে দাও, যেই ক্ষণে বন্ধ করবে আমার প্রাণ সেই দিন চলে যাবে। ওহো, তা আমি কি করব? বাজালে বলছো থাকতে পারছো না, না বাজালে বলছো বাঁচবে না, আমি কি করব? তুমি একটাই জিনিস করো বধূ, কি? আমাকে বাঁশিটা শিখিয়ে দাও। কেমন করে তুমি বাঁশি বাজাচ্ছ আমাকে শিখিয়ে দাও। তুমি বাঁশি বাজাবে? তুমি বাঁশি শিখে কি করবে? বলে, কি আর করবো, আমার নাম নিয়ে যখন তখন তুমি বাঁশি বাজাও, তোমার নাম নিয়ে আমিও বাড়িতে গিয়ে যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজাবো। তখন ঠেলাটা বুঝবে যে আমার নাম নিয়ে আমার যখন তখন জ্বালা দেওয়ার যন্ত্রণাটা কেমন, সেটা তুমি বুঝবে। ও, আমাকে জব্দ করার জন্য তুমি বাঁশি শিখবে? ঠিক আছে, প্রেমের কাছে যদি জব্দ হতেই হয়, তাতে আনন্দের আর দুঃখের কি? আনন্দই আনন্দ। ঠিক আছে, আমি তোমায় বাঁশি শেখাবো। বলো রাধে, আমার 3খানা বাঁশি, কোনটা তুমি শিখবে? বেনু শিখবে, বংশী শিখবে, না মুরলী শিখবে? রাধারানী মনে মনে ভাবছে কোন বাঁশিটা শেখা যায়। ও মায়েরা, যদি মুরলী শিখি তাহলে মুরলীর 4টে ছিদ্রে, 4টে ছিদ্র শিখলে আমি 6টাও বাজাতে পারবো না, 8টাও বাজাতে পারবো না। আর যদি 6টা শিখি হয়তো 4টে বাজাতে পারবো, কিন্তু 8টা তো বাজাতে পারবো না। তাহলে 8খানা যদি বাঁশির ছিদ্রযুক্ত বাঁশিটা শিখে নি, তাহলে 4টেও বাজাতে পারবো আর 6টাও বাজাতে পারবো। তাহলে বধূ, 3খানা বাঁশির মধ্যে ওই বংশীটা তুমি আমায় শিখিয়ে দাও। ওই বংশীটা আমি শিখবো। তাই ঠিক আছে, আমি তোমায় বংশী শেখাবো। আর এই বংশীর 8খানি ছিদ্র। এই কি সুন্দর একটা ফুলের বংশী করে দিয়ে গেছে আমার এক মা। এই আজ বংশীটা কাজে লেগে গেল, কাজে লেগে যাবে। এই বংশীর 8খানি ছিদ্র। এই 8খানি ছিদ্রের প্রত্যেকটি ছিদ্রের আলাদা আলাদা গুণ আছে। সেই আলাদা আলাদা গুণগুলো এইবার আমি গানের মধ্যে বলবো। তোমরা দরকার হলে মুখস্থ করে নাও, দরকার হলে লিখে নাও। গানটা শেষে কিন্তু আমি ধরবো কোন ছিদ্রের কোন গুণ। হ্যাঁ, পাস যে করতে পারবে তার জন্য গিফট আছে, আর যদি পাস না করতে পারবো তাহলে কি হবে সে বুঝে নাও। হ্যাঁ হ্যাঁ, বলো মায়েরা, মুখস্থ করে নেবে তো? ভালো করে শুনবে। চলো গাওয়া যাক গানটা। রাধারে লইয়া রাধারে লইয়া মুরলী শিখায় নানা রঙে। রাধারে লইয়া মুরলী উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। মুরলী শিখায় প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম রন্ধ্র যেই বাজানো হলো, ব্রহ্মলোকে বসে বসে ব্রহ্মার ধ্যান ভেঙে গেল। কে 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 বাঁশি বাজালো? এমন এক বাঁশি বাজালো আমার ধ্যান ভঙ্গ করে দিল। তাহলে প্রথম ছিদ্রে ব্রহ্মার ধ্যান ভঙ্গ হয়ে গেল। আর দ্বিতীয়তে যমুনা উজায়। দ্বিতীয়তে যমুনা উজায়, যমুনা উজায়, তোমাদের কাছাকাছি নিশ্চয়ই নদী আছে, তাহলে তোমাদের জানা উচিত। বলো, উজানে বওয়া মানে কাকে বলে?
উজানে বয়ে যাওয়া মানে কাকে বলে? হ্যাঁ বাবা, হ্যাঁ, গতির উল্টো পথে যাওয়া। মনে করো এই যে এখন তো দক্ষিণে হাওয়া হয়, এখন দক্ষিণে হাওয়া হচ্ছে, তাহলে দক্ষিণে যখন হাওয়া হবে তাহলে নদীর ঢেউ কোন দিকে যাবে? উত্তরের দিকে যাবে। কিন্তু হাওয়া হচ্ছে দক্ষিণে আর ঢেউটাও আসছে দক্ষিণে, এই ব্যাপারটা যখন ঘটবে তখন বলা হবে উজানে বওয়া। স্রোতের বিপরীতে বা হাওয়ার বিপরীতে যে গতিপথটা চলে তাকে বলে উজান গতিপথ, উজানে বয়ে যায়। হ্যাঁ, স্রোতের উল্টো দিকে। এবার কৃষ্ণের দ্বিতীয় ছিদ্র যখন বাজে বাঁশিতে, তখন ওই বাঁশির দ্বিতীয় ছিদ্র যখনই বাজবে তখন যমুনার গতিপথ সঙ্গে সঙ্গে ঘুরে পরিবর্তন হয়ে যায়। এটা দ্বিতীয় ছিদ্রের গুণ। আর তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা। তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা। পবনের হতগতি হয় হে রাধে। পবনের হতগতি হয় রাধে। পবনের হতগতি হয় মুরলী শিখায় নানা রঙে। রাধারে লইয়া আসে মুরলী শিখায় নানা রঙে। রাধারে লইয়া আসে মুরলী শিখায় নানা রঙে। রাধারে লইয়া আসে মুরলী শিখায় নানা রঙে। পবন মানে কি? বাতাস। বাতাসের কাজ কি? বাতাসের কাজ হচ্ছে পৃথিবীকে প্রদক্ষিণ করা। আপনারা যারা ভূগোল পড়েছেন তারা তো জানবেন যে পৃথিবীর চারিদিকে 8খানা বায়ুর স্তর থাকে। হ্যাঁ, ওজোনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার পড়েছেন না? এইগুলো হচ্ছে বায়ুর স্তর। এরা পৃথিবীর চারিদিকে ঘোরে। এবার ঘুরতে ঘুরতে পবন দেবতা মনে মনে ভাবলো, বৃন্দাবনে যখন এসেছি তখন তৃতীয় ছিদ্র বাজছে। এবার পবন দেবতা মনে মনে ভাবলো যে আমি যদি ঘুরে চলে যাই, আবার যখন ফিরে বৃন্দাবনে আসবো তখন যদি গোবিন্দের বাঁশি না বাজে, তখন যদি না বাজে, তাই তৃতীয় ছিদ্র যখন বাজছে আমি বৃন্দাবনেই থেমে যাব। কেন না, একবার শুনে তো যাই, আর ভাগ্যে হয় কি না হয়, আমি আর একবার শুনিব, আর একবার শুনিব, আর ভাগ্যে হয় কি না হয়, আর একবার শুনিব, আর ভাগ্যে হয় কি না হয়, আর একবার শুনিব, আর ভাগ্যে হয় কি না হয় গোবিন্দের ওই মধুর বাঁশি, আর ভাগ্যে হয় কি না হয় গোবিন্দের ওই মধুর বাঁশি, আর ভাগ্যে হয় কি না হয় গোবিন্দের মধুর বাঁশি, আর ভাগ্যে হয় কি না হয় গোবিন্দের, আর ভাগ্যে হয় কি না হয়, আর একবার শুনিব, আর একবার শুনিব। তাই পবনেরও হতগতি হয়। তাহলে তৃতীয় ছিদ্র হয়ে গেল। এবার চতুর্থ ছিদ্র। চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ আপনি ফিরে। 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 তারা কি করে? তারা তৃণমুখে ঊর্ধ্বপুচ্ছে ধায় হে রাধে। তৃণমুখে ঊর্ধ্বপুচ্ছে তারা ধায়, মানে গরুগুলো এমনি এমনি চলে চলে বেড়ায়। চালাতে হবে না, বাজাতেও হবে না। ও মায়েরা, সাধারণ রাখালরা যখন গরু চড়ায় তখন মুখ থেকে আওয়াজ দেয়, আবা ধ্বনি, আবরি আবার, এটা আওয়াজ দেয়। কিন্তু কৃষ্ণ রাখাল, কৃষ্ণের কিন্তু আওয়াজ দিতে হয় না। কেন না, কৃষ্ণ ওই বাঁশিতে চতুর্থ ছিদ্র যেটা আছে ওটা যেই বাজাবে গরুগুলোকে বলতে হবে না, আপনা আপনি ছুটে ছুটে চলে আসবে। তাহলে চতুর্থ ছিদ্র হয়ে গেল। এবার পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে। পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে। তারা আলু থালু পাগলিনী ধায়, আলু থালু পাগলিনী ধায়, তবে আলু থালু পাগলিনী ধায়, আলু থালু পাগলিনী ধায়। এই যে রাতে তুমি বলছো থাকতে পারছো না, ঘুমোতে পারছো না, খেতে পারছো না বাঁশি শুনে, এইটা কিন্তু পঞ্চম ছিদ্রের গুণ। সারা বৃন্দাবনে মরি যায়।
এই পঞ্চম সুরে সারা বৃন্দাবন মুজে যায়। একটাও কিন্তু গোপী ঘরে থাকবে না, সব চলে আসবে। এইবার ষষ্ঠ সুর। ষষ্ঠম রন্ধ্রের রীতি কদম্ব হয় বিকশিত, ষষ্ঠম রন্ধ্রের রীতি কদম্ব হয় বিকশিত, ষড় ঋতু একত্রে सुखद बसंत चलाता है। सनि धनि 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 नि नि धनि नि धनि नि धनि 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 नि धनि नि धनि नि धनि नि धनि 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 मद गम ग धनि धनि ध मद गम ध नि ध गम ध नि ध गम गम ध नि ध षड ঋতু একত্রে। ও মাইরা, এখন তো শ্রাবণ মাস, চারিদিকে চারিদিকে কদম ফুল ফুটছে না? এবার তো ফুটতে শুরু করবে, কেননা বর্ষাকালে কদম ফুল ফোটে। কিন্তু গোবিন্দের যখন ষষ্ঠ ছিদ্র যেই বাজবে, ও বলতে হবে না, ও আপনা আপনি কদম ফুল ফুটবে। সে বর্ষাকাল হোক, গ্রীষ্মকাল হোক, আর শরৎকাল শীতকাল হোক। কেননা গোবিন্দের বাঁশির জন্য বৃন্দাবনে ষড় ঋতু একসঙ্গে একত্রিত বাস করে বৃন্দাবনের কুঞ্জে। হ্যাঁ, এবার সপ্তম। সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দ্রবিল গুণে, সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দ্রবিল গুণে, সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দ্রবিল গুণে, পাষাণ দ্রবিল গুণে, পাষাণ সে আপনি জলময় হে রাধে, পাষাণ সে। জলময় রে পাষাণ মানে কি? পাষাণ মানে কি? পাথর। পাথর গলে জল হয়ে যায় গোবিন্দের এই সপ্তম ছিদ্রে। এবার খাতা পেন নিয়ে বসো, তোমাদের পরীক্ষা হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ সব হবে আজকে। ভালো করে খাতা নিয়ে বসো। আমি এবার একবার একটা একটা করে ধরবো তোমাদের। বলো, প্রথম ছিদ্রে কি হয়? ব্রহ্মার। বাহ, বেশ মন দিয়ে শুনেছেন, পরীক্ষার ভয়ে শুনেছি ভালো করে। আচ্ছা, দ্বিতীয় ছিদ্রে কি হয়? যমুনা উজানে বয়ে যায়। শুধু সামনেগুলো বলছে, তোমাদের কি হয়েছে বলো, জোরে জোরে বলতে হবে। বলো, তৃতীয় ছিদ্রে কি হবে? তৃতীয় ছিদ্রে পবন দেবতা থেমে যায়। চতুর্থ ছিদ্রে, হ্যাঁ, নাম্বার কেটে নেবো কম বলতে থাকলে, গরুগুলো। আচ্ছা, পঞ্চম ছিদ্রে গোপীরা ছুটে ছুটে আসে। ষষ্ঠ ছিদ্রে কি হয়? হ্যাঁ, ষষ্ঠ ছিদ্রে কি হয়? ষড় ঋতু। হ্যাঁ, এই যে ঠিক বলেছে, ষড় ঋতু একসঙ্গে বয়ে যায়, তাই তো? এবার সপ্তম ছিদ্রে কি হয়? 7 নম্বর কি হয়? পাথর গলে জল হয়ে যায়। ব্যাস, তাহলে হয়ে গেল তো সবগুলো। হ্যাঁ, কি আবার বাকি? হয়ে গেছে, হয়ে গেছে। বাকি আছে কোনটা? ও এই রে, 8 নম্বরটা বাকি আছে না? এই রে, মাস্টারের ভুল হয়ে গেছে। ও মায়ের 8 নম্বরটা বাকি আছে। আমি কি বলেছি তোমাদের জানাই নিচ্ছে করে, এমনি এমনি তোমাদের বললাম না প্রথমেই, পেটে কথা থাকে না, তোমাদের পেটে কথা থাকে না। তোমরা যদি বলো তবেই বলবো, নইলে বলবো না। 8 নম্বর ছিদ্রটা বাকি থাকবে। বাকি থাক, জেনে নেবে। বলতে হবে, বলতে হবে। মহা মুশকিল করে। তোমরা যদি এটা জেনে নাও, আর জেনে নিয়ে তোমরা যদি গুরুমারা বিদ্যে ধরো। গুরুমারা বিদ্যে জানো না? গুরুমারা বিদ্যে কাকে বলে? শোনো, শিষ্যকে কোনোদিন সব শেখাতে নেই। শিষ্যকে যদি সবকিছু শিখিয়ে দাও, সঙ্গে সঙ্গে শিষ্য গুরুমারা বিদ্যে ধরবে। এই তো তাই করছে। হ্যাঁ, এখনকার দিনে তাই হয়। শিষ্যকে যদি বেশি শিখিয়ে দাও, শিষ্যই গুরুমারা বিদ্যে ধরবে। হ্যাঁ, কি বলছে? একটা কুস্তিগির ছিল, বুঝলেন?
60 বছরের কুস্তিগীর, সে মনে মনে ভাবছে মরেই তো যাবো, একটা হচ্ছে শিষ্য করে যেতে পারলাম না, কেউ যদি শিখতে আসে অন্তত ভালো করে শেখায়। একটা 25 বছরের ছেলে এসেছে, ছোকরা, ছোলা বাদাম খাওয়া শরীর, বেশ হৃষ্টপুষ্ট শরীর, এসে গুরুদেবের কাছে বলছে, গুরুদেব আপনার কাছে আমি কুস্তির প্যাঁচ শিখতে চাই। আয় বাবা আয়, একটা শিষ্য অন্তত করে যাই। হ্যাঁ তোকে যাই, তুই যা শিখবি বাবা, তোকে সব শিখিয়ে দেবো। হ্যাঁ এবার গুরুদেবের পায়ে তেল দিয়ে দিয়ে ভালো করে গুরুদেবের কাছ থেকে সব বিদ্যে রপ্ত করে নিয়েছে। হ্যাঁ রপ্ত করে নিয়ে কি করে প্যাঁচ দিতে হয়, কি করে কুস্তির প্যাঁচ, কি করে ল্যাংবের ফেলে দিতে হয়, কি করে চেপে ধরতে হয়, সব বিদ্যে শিখে গেছে। এবার সমস্ত কিছু শিখে গিয়ে এইবার গুরুদেব বলছে, তুই হলি আমার 1 নম্বর শিষ্য বাবা। বলে খুব ভালো কথা গুরুদেব, তাহলে আমি 1 নম্বর শিষ্য? বলে হ্যাঁ 1 নম্বর। তাহলে আমার উপর কেউ নেই? বলে কেউ নেই, আমি আছি, তুই আছিস। বলে বাহ, তাহলে খুব ভালো ব্যাপার। এই বলে পরের দিনে গুরুদেব বাজার করতে গেছে, গুরুদেবের মাথা গরম। কি বাবা, বাজারে একটা পোস্টার পড়েছে, ওই শিষ্যটাই লাগিয়েছে, অমুক জায়গায় অমুক দিনে অমুক সময় আমার সঙ্গে আমার গুরুদেবের লড়াই হবে কুস্তি। দেখে তো গুরুদেবের মাথায় বাজ, সর্বনাশ, আমার কাছ থেকে বিদ্যে শিখে নিয়ে তুই লোকের সঙ্গে লড়াই করবি, আমার সঙ্গে লড়াই করবি? তেত্তারি তোর বাজারের নিকুচি করেছে বলে বাজারের থলি ফেলে দিয়ে গজগজ করতে করতে বাড়িতে এসেছে। বউ বলছে, কি হলো, আমি রেগে গেলে কেন, এত গজগজ করছো কেন? বল করবো না, এই এই ব্যাপার, ওই জন্য কোনোদিন কাউকে শেখাইনি, ঠিক করেছিলাম, একদম কাউকে শেখাতে নেই। তখন বউ বলছে, হা হা, বুড়ো ভাড়া মামা, হ্যাঁ বয়স হয়েছে, মাথা চালাতে শেখেনি। মানে কি বলতে চাইছো? বলে তুমি অবশ্যই করে দিন কুস্তি লড়াই লড়তে যাবে। বলে হ্যাঁ, বুড়োটা যাতে তাড়াতাড়ি সঙ্গে যায় সেই ব্যবস্থা করছো। সেই কথা না শুনে কথার উপর কথা বলো। শোনো, যেদিন তুমি লড়াই করতে যাবে কোমরে করে একটা চামচ নিয়ে যাবে। বলে চামচ নিয়ে যাবো কেন, আমি পায়ের সাথে যাচ্ছে সেইখানে? বলে শোনো, চামচ নিয়ে যাবে এই কারণে, যখন শিষ্য তোমার সঙ্গে লড়াই করতে আসবে তখন তুমি চামচটা দেখেই বল, এর উপর দেখেই বলবে। যখন শিষ্য বলবে গুরুদেব ওটা কি, তখন তুমি বলবে বেটা তোকে সব শিখিয়েছি, তোকে চামচ প্যাঁচ শেখাই, এই বিদ্যায় তোকে জব্দ করবো। বলে ভালো কথা। এবার গুরুদেব গিয়েছে কোমরে করে চামচ গুঁজে নিয়ে, আর শিষ্য মনে মনে ছকে এসেছে মায়েরা যে আজকে সুযোগ যখন পাবো গুরুদেবকে এমন একটা ঘুষি মারবো, ওই পুরো ওইখানেই পড়ে যাবে। আজকে গুরুদেবকে একবার পটকে দেবো, দেখো কি হয় একদিন গুরুদেব। এবার সেই শিষ্য লড়াই করতে আসছে গায়ে তেল টেল মেখে। ও মায়েরা চেহারা দেখতে, যেই গুরুদেবের সামনে তেল তেল মেখে এসছে, আর গুরুদেব এইবার ওই বইয়ের কথা মতো চামচটা বার করে শিশু বলছে গুরুদেব ওটা কি, তুমি তো সেদিন বললে সব বিদ্যে শিখিয়ে দিয়েছো। গুরুদেব বলছে সব বিদ্যে শেখাবো তোকে, আমার জন্য এই বিদ্যে আছে, তোকে আমি চামচ প্যাঁচে জব্দ, চামচ প্যাঁচ। তখন শিশু মাইক নিয়ে বলছে খেলা বন্ধ, খেলা বন্ধ, আজকে খেলা বন্ধ, আমি চামচ প্যাঁচটা শিখে আসবো, তারপরে লড়াই করবো। এই হচ্ছে গুরু মারা বিদ্যে। রাধারানীকে কৃষ্ণ বলছে শোনো রাখে, হ্যাঁ তোমাকে অষ্টম ছিদ্রটা যদি শিখিয়ে দিই, এইটাই আমার আসল বিদ্যে, এইটাই তুমি আমায় জব্দ করবে, ওইটা আমি শেখাতে পারবো না। রাধারানী বলছে দেখো বধূ, শিখবো যখন বলেছি তখন সবই শিখবো, একটা বাদ দেবো কেন, ওইটাও আমায় শিখিয়ে দিতে হবে। হ্যাঁ ওটাও আমায় শিখিয়ে দিতে হবে। ঠিক আছে মায়েরা, তাহলে অষ্টম ছিদ্র এইবার আসল জায়গা, তোমরা মন দিয়ে শুনে নাও। রাধারানী মন দিয়ে শোনো, শোনো রাধে। অষ্টম রন্ধ্রে তেরাই, অষ্টম রন্ধ্রে তেরাই, রাধে অষ্টম রন্ধ্রে তেরাই, ও রাধে বিনোদিনী অষ্টম রন্ধ্রে তেরাই, রাধে 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 অষ্টম রন্ধ্রে তেরাই, ও রাধে অষ্টম। বন্ধ করো, খালি ও রাধে অষ্টম রন্ধ্রেতে দেয়, বলতে পারে না। বলবে তো অষ্টম রন্ধ্রেতে কি করো, বলে বলতে গেলেই তো ভয় হচ্ছে, যদি তুমি গুরু মারা বিদ্যে ধরো, আর কিচ্ছু হয় না, তুমি বলবে তো। শোনো, এই অষ্টম ছিদ্রই হচ্ছে আমার প্রাণের জায়গা। অষ্টম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রেতে রাই, অষ্টম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম, জয় রাধে জয় রাধে, রাধে জয়
জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। এই সুরটা গাইতে নেই, গাইলেই মনে করবে উঠে যায়, বলে গান শেষ হয়ে গেছে। গান এখনো শেষ হয়নি, 2 মিনিট বাকি আছে। গান 2 মিনিট এখনো বাকি আছে। পরবর্তী সম্প্রদায় আসছে, আপনারা তাদের গান শুনবেন, কিন্তু আমার গান এখনো 2 মিনিট বাকি। অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম গাই। মোর বংশী এত গুণ ধরে, মোর বংশী এত গুণ ধরে, বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে কয়, বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে কয়। না শিখালে শিক্ষা বলি কারে, রাধে না শিখালে শিক্ষা বলি কারে, রাধে না শিখালে মুরলি শিখায় নানা রঙ্গে, রাধে লইয়া শ্যাম, মুরলি শিখায় নানা রঙ্গে, রাধে লইয়া শ্যাম, মুরলী শিখায় নানা রঙ্গে। বাঁশি বাজানো শিখে নিল। এবার গোবিন্দ বলছে, বলো রাধে কেমন তুমি শিখলে, আমাকে একবার শোনাও দেখি কেমন শিখলে মাসি। হ্যাঁ, যেই বলেছে কেমন শিখলে, তখন অধরে মুরলি লইয়া বাজাই